जय हिंद। आजकेर भिडियोते आमरा 10टा विभाज्यता चैप्टारेर अंक करब। आजकेर भिडियोटा एर आगे जे आमरा विभाज्यतार दुटा भिडियो करेछि सेटारই तृतीय भाग। তোমরা যারা সেই দুটো ভিডিও দেখোনি সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা 10টা অঙ্ক করব, যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছিল, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? ঠিক আছে, কি বলেছে যে একটা অঙ্কে ভাজকটা কি, ভাজকটা হলো ভাগফলের 25 গুণ। একটি অঙ্কে ভাজক হলো ভাগশেষের 5 গুণ আর ভাগফলের 25 গুণ হলো। এবারে ভাগফল যদি 16 হয় তাহলে ভাজ্য কত এটা বলছে। ঠিক আছে, ভাগফল কত? ভাগফল 16। তাহলে ভাগফল যদি 16 হয় আর ভাজকটা যদি ভাগফলের 25 গুণ হয় তাহলে ভাজকটা কত হবে? ভাজক হবে 16 গুণ 25। 16 গুণ 25 হবে কি না? 16 গুণ 25 গুণ করো, 25 6 কত হবে? 150। 150-এর 0 হাতে থাকবে 15, 25 একে 25, 25 আর 15 হবে 25 15 40, তার মানে 400। আমাদের ভাজক হয়ে গেল 400। এবারে কি বলেছে যে ভাগশেষের 5 গুণ, ভাগশেষের 5 গুণ। এবারে এই 400 যদি ভাগশেষের 5 গুণ হয় তার মানে ভাগশেষটা কি হবে? এর 5 ভাগের 1 ভাগ, ঠিক কি না? ভাজক যদি ভাগশেষের 5 গুণ হয় তার মানে এই যে ভাজক সমান সমান যদি 5 গুণ ভাগশেষ হয়, ঠিক আছে, এটাই তো বলেছে ভাজক ভাগশেষের 5 গুণ। এবারে ভাজক আমরা বের করে নিয়েছি 400 সমান সমান 5 গুণ ভাগশেষ, 5 গুণ ভাগশেষ। তাহলে ভাগশেষ সমান সমান কী হবে? এই 400/5, মানে এই 5টা যদি এদিকে চলে আসে, বোঝাতে পারলাম? 5 দিয়ে কাটো, 5 8 40, 0 মানে 80। তার মানে ভাগশেষ আমাদের কত হয়ে গেল? ভাগশেষ হয়ে গেল আমাদের 80। এবারে কী চেয়েছে? ভাজ্য কত? আমরা জানি ভাজ্য কত হয়, আমরা জানি ভাজ্য হয়, ভাজ্য সমান সমান কী হয়? ভাজক গুণ ভাগফল। ভাজক কত? ভাজক হচ্ছে 400 গুণ ভাগফল কত? ভাগফল হচ্ছে 16 যোগ ভাগশেষ, ভাগশেষ কত? 80। এবার দেখো যদি আমরা ইসে করি, গুণ করি, 16 4 64, 64 পিছনে 2টা 0 যোগ 80 সমান সমান 6 4 8 0, এটা হবে যোগফল আর এটাই হবে আমাদের ভাজ্য। বোঝা গেল? তাহলে ভাজ্য কত? ভাজ্য হয়ে গেল আমাদের 6480। দেখো বোঝা গেল অঙ্কটা? দেখো এখানে আমি তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট করে দিতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর জন্য এটা লিখলাম এতটা। ঠিক আছে, তোমরা যেটা বুঝে গেছো তাদের কিন্তু লেখার প্রয়োজন নেই। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এই অঙ্কটার ক্ষেত্রে। বোঝা গেল? দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু অঙ্কটা সোজা, কিন্তু কি বুঝতে হবে একটু। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে, 2 to the power 30, 2 to the power 31 প্লাস 2 to the power 32 প্লাস 2 to the power 33 কত দ্বারা বিভাজ্য? ঠিক আছে, আমরা দেখো এটা ভালো করে যদি আমরা লিখি, 2 to the power কত? 30 প্লাস 2 to the power 31 প্লাস 2 to the power 32 প্লাস 2 to the power 33। দেখো এখান থেকে আমরা যদি 2 to the power 30 কমন নিই, 2 to the power 30 যদি কমন নিই তাহলে কি থাকবে? দেখো প্রথমে থাকবে 1 প্লাস এখানে কি থাকবে? 2 to the power 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব হলো। এবার দেখো 2 to the power 30 যেটা আছে সেটাই লিখো, এই 1 প্লাস 2 to the power 1 2 প্লাস 2 to the power 4, 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 কিউব মানে 8 হলো। এবার যদি আমরা যোগ করে দেখো কত হবে? 8 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে 2 to the power 30 ইন্টু 15। দেখো এই সংখ্যাটা তার মানে কি? এই সংখ্যাটা অবশ্যই 15 দিয়ে ভাগ যাবে, যেটা আমাদের অপশানে আছে। তার মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তার মানে সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 15 দিয়ে ভাগ যাবে।
তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? হ্যাঁ, তবে এর মান কত হবে এখানে? তবে এর মান কত? ঠিক আছে, দেখো WBCS প্রিলিমস 2012-তে এসেছিল এই অঙ্কটা। কি বলেছে, একটা সংখ্যা A381, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেখো আমরা জানি কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হলে কি হয়, সেই সংখ্যাটার যে বেজোড় স্থানের সংখ্যা আর জোড় স্থানের সংখ্যার পার্থক্য 0 অথবা 11 হয়। এবারে দেখো এই দুটাকে তার মানে যোগ করব, 3 আর যোগ করলে 3 আর 1 যোগ করলে হয় 4, আর 8 আর এ যোগ করতে হবে এখানে। তার মানে দেখো এই 8 যোগ এ, দেখো 8 যোগ এর মান তো কখনোই আমাদের 4 হবে না, কারণ কি 8টা তো 4-এর থেকে বড়। ঠিক আছে, তার মানে আমাদেরকে কি করতে লাগবে, সমান সমান করে আমাদের 0 কখনোই আসবে না। তার মানে আমাদেরকে 0 আনতে হবে না, সমান সমান করে আমাদের কি আনতে হবে, 11 আনতে হবে। মানে এই বিয়োগ করে এটা আমাদেরকে কি আনতে লাগবে, 11। তার মানে এখানে কত লিখব, যেটা থেকে 4 বিয়োগ করলে 11 হয়। তার মানে এখানে আমাদেরকে 15 লিখতে লাগবে, 15 থেকে 4 বিয়োগ হলে তবে 11 হবে, 15 থেকে 4 বিয়োগ হলে তবে 11 হবে। এবার এখানে 15 কখন হবে, যখন আমরা 8-এর সাথে 7 যোগ করব। তার মানে এর জায়গায় আমরা যদি 7 বসাই তাহলে 8 আর 7 15 হবে, সেটা থেকে 4 বিয়োগ করলে 11 হবে। তার মানে এর ভ্যালু কত হবে, তার মানে এর জায়গায় বসবে আমাদের 7, অপশান সিতে যেটা দেওয়া আছে। তার মানে অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n5 এর মান 75 দ্বারা বিভাজ্য হবে, n এর সর্বনিম্ন মান কত? ঠিক আছে, কি বলেছে n5, দেখো 5 কোনো কিছুর পিছনে 5 মানে কি, যদি 3-5 হয়, 3-5 মানে কি, 3-5 মানে হচ্ছে 3 × 2 × 1, কোনো কিছুর 5 মানে সেটা 1। এবারে 4-5 মানে কি হবে, এর আগে গুণ একটা 4 করে দেবে, তাহলে 4 × 3 × 2 × 1, এরকম। বুঝতে পারলেন? এবারে কি বলেছে যে n এর সর্বনিম্ন মান কত হতে হবে, যেটা হলে এই যে এরকম আছে না, এটা 75 দ্বারা ভাগ যাবে। তো দেখো সর্বপ্রথমে আমরা এটা লিখে নিই, 75কে সমান সমান আমরা কি লিখতে পারি, 75 = 3 × 5 × 5। তার মানে 75 দিয়ে ভাগ তখনই হবে যখন সেই সংখ্যাটাতে এইগুলা থাকবে, 3, 5, 5 এরকম থাকবে। তার মানে আমরা নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু 75 দিয়ে ভাগ, তার মানে 3 × 5 × 5 এটা দিয়ে ভাগ হবে, হলো। এবারে দেখো আমরা উল্টা দিক থেকে লিখতে শুরু করি, কেন, সুবিধা হবে আমাদের। দেখো প্রথমে আমরা কি ধরি নিই 2-5 মানে কত হবে, 1 × 2, উল্টা দিক থেকে লিখতেছি, হ্যাঁ, বোঝার জন্য কিন্তু। 1 × 2, তাহলে 2-5 হলে দেখো 3 আর এরকম কাটাকাটি যাবে কি, নিচের আর উপরে কাটাকাটি তো যাচ্ছে না, তার মানে 2-5 হবে না, তার মানে 3-5 নিয়ে দেখি, তার মানে 3 বাড়বে, 4-5 নিয়ে দেখি 4, 5-5 নিয়ে দেখি 5। দেখো যখনই আমরা 5-5 নিয়ে দেখলাম, মানে n এর মান যখন আমরা 5 ধরলাম, তখন তার মানে কি 5 × 4 × 3 × 2 × 1। তাহলে দেখো এই একটা 5 একটা 3 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, কিন্তু একটা 5 বাকি থেকে যাচ্ছে। তার মানে এখানে আমাদেরকে আরও 5 দিয়ে কাটার মতো কিছু লিখতে লাগবে। 5 দিয়ে কাটার মতো একমাত্র কী আছে, যদি আমরা 5-6 এরকম করে লিখতে শুরু করি, 5 দিয়ে কাটার মতো সর্বনিম্ন আসবে তোমার 10, 5-এর পরে তো 10ই আসবে না। তার মানে এখানে 6 দিলেও হবে না, 7 দিলেও হবে না, 8 দিলেও হবে না, 9 দিলেও হবে না, 10 দিতে লাগবে। তবেই দেখো এই 3 কাটবে, এই 5 কাটবে, এই 5 দিয়ে এই 10 কেটে যাবে, 2 হবে। বোঝা গেল? তার মানে নিচের সবগুলো কেটে গেল, তার মানে 75 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য চলে গেল। তার মানে এখানে উপরে আমরা কি লিখলাম, 10 × 9 × 8 এভাবে লিখলাম। তার মানে এটার ভ্যালু কত, এটা সমান সমান হচ্ছে 10 ওটাই তো আমাদের চেয়েছে যে n এর সর্বনিম্ন মান কত, n এর সর্বনিম্ন মান 10, তার থেকে বেশিও হতে পারে কিন্তু সর্বনিম্ন 10, এর থেকে কম আর হলে চলবে না, এর থেকে কম হলে সেটা 75 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে না। তার মানে n এর মান কত, n এর মান হবে 10। দেখো খুবই ইন্টারেস্টিং, ভালো একটা কিন্তু অঙ্ক, হ্যাঁ। তার মানে n = কত, n এর মান হচ্ছে 10, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে,
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 18, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে, আবার সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্যও হবে। দেখো এসএসসি সাব ইন্সপেক্টর 2020-21 এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কী করতে হয়, দেখো আমি তোমাদেরকে দুটো জিনিস এই অঙ্কটার ক্ষেত্রে শিখাই দিচ্ছি, ঠিক আছে। যদি অঙ্কটাতে এই জিনিসটা দেওয়া না থাকতো যে আবার সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে কি করতাম আমরা, তাহলে সিম্পলি আমরা কি করতাম, এই 15, 18 আর 36-এর সিম্পলি লসাগু বের করতাম। লসাগু যেটা বের হতো, লসাগুটার সাথে 9 যোগ করে দিতাম, তাহলে আমাদের উত্তর হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছেন, আমাদের যে উত্তরটা আসবে সেই উত্তরটা আবার 11 দ্বারা বিভাজ্যও হতে হবে, 11 দ্বারা বিভাজ্যও হতে হবে। তাহলে আমরা এই অপশানগুলোতে যদি দেখে নিই যে কোনটা 11 দ্বারা বিভাজ্য, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে, আমাদের আর লসাগু করার প্রয়োজন নাই। দেখো প্রত্যেকটা অঙ্ক করার, যদি এখানে অপশানগুলোতে এমন থাকে যে অপশানগুলোতে 4টা অপশানই 11 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু আমাদেরকে লসাগুটা বের করতে হবে। যেহেতু আমরা অপশানগুলো আগে চেক করব, যদি অপশানে কোনো এরকম না থাকে যে 11 দ্বারা বিভাজ্য, সেই অপশানগুলো বাদ চলে যাবে। যদি একটাই থাকে 11 দ্বারা বিভাজ্য, তাহলে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাই আমরা আগে চেক করে নেব যে নিচের যে অপশানগুলো দেওয়া আছে সেটা কোনটা 11 দ্বারা বিভাজ্য, কোনটা 11 দ্বারা বিভাজ্য নয়। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, আমরা কি বলেছি যে বিজোড় স্থানের অঙ্ক আর জোড় স্থানের অঙ্কগুলোর বিয়োগফল 0 অথবা 11 গুণিতক হবে, মানে 0 অথবা 11 হবে। দেখো তার মানে এই 0 যোগ করো, 0 0 0 হবে, 8 আর 1 9 হবে, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য না, কেটে দিই। দেখো 9 আর 0 9, 8 আর 1 9, 9 9 বিয়োগ করলে 11, তার মানে 9 9 বিয়োগ করলে 0, তার মানে সি নাম্বারটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখানে দেখো 1 আর 0, 1 হচ্ছে, 7 আর 1 8 হচ্ছে, হবে না, এটাও 11 দ্বারা বিভাজ্য। 9 আর 2 11 হচ্ছে, 6 আর 1 7 হচ্ছে, এটাও 11 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে দেখো অপশান সি একমাত্র সিটাই যেটা 11 দ্বারা বিভাজ্য, 1089, এটাই একমাত্র 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের আর অঙ্কটা করার, এই লসাগু করার কোনো প্রয়োজনই নেই। অপশান থেকেই আমরা বুঝে গেলাম যে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। দেখো প্রত্যেকটা অঙ্ক আমি জানি বলে আমাকে অঙ্কটা করতেই হবে এরকম কিন্তু নিয়ম নেই, ঠিক আছে। অঙ্কটা আমি জানি, অঙ্কটা আমি পারি, কিন্তু অঙ্কটা পরীক্ষায় কী এসছে সেটা দেখতে হবে আমাকে, সেই অঙ্কটা দেখে সেই অনুযায়ী আমাকে অঙ্কটা করতে হবে। এতটুকু তো মানে নিজেকে একটু বুদ্ধি লাগাতেই হবে, ঠিক আছে। তার জন্যই আমি তোমাদেরকে এরকম অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করি, যেটাতে একটু বুদ্ধি লাগাতে হয় বা একটু বুঝতে হয় অঙ্কটা, ঠিক আছে। গতানুগতিক অঙ্কগুলোর থেকে একটু যাতে আলাদা হয়, যেটাতে একটু দিমাগ লাগালে তাড়াতাড়ি অঙ্কটা হয়। দেখো আমি যেভাবে বললাম লসাগু বের করে 9 যোগ করে, সেভাবেও কিন্তু অঙ্কটা হবে না সেটা নয়, কিন্তু দেখো আমি যেভাবে করলাম বা আমি যে প্রসেসটা এখানে অ্যাপ্লাই করেছি, যেভাবে আমি করলাম, সেটাতে কী হবে, খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে। তোমাকে এই লসাগু বের করতে হবে না, লসাগু বের করে 9 যোগ এগুলো কোনো কিছু করতে হবে না, তুমি খালি অপশান দেখে উত্তরটা বের করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে বোঝালাম লিখে দেখে, তাই আরও আমার সময় লাগলো। তোমরা যখন এটা নিজের থেকে জানবে 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম, তোমরা অঙ্কটা দেখলেই, অপশানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কোনটা অপশান রাইট আছে, কোনটা অপশান রং আছে। দেখো তোমাদেরকে বারবার বলছি, এখানে যেহেতু একটাই অপশান কারেক্ট আছে, তাই আমরা উত্তরটা বের করে নিলাম। যদি এখানে দুটো অপশান মানে দুটো 11 দ্বারা বিভাজ্য হতো, তাহলে কিন্তু আমাদের লসাগু বের করতে হতো, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2036 ও 233কে ভাগ করলে যথাক্রমে 12 ও 13 ভাগশেষ থাকবে। দেখো 2036কে যদি ভাগ করে, তার মানে 12 ভাগশেষ থাকে যাচ্ছে, তার মানে কোন সংখ্যাটা একদম সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাচ্ছে, তার মানে 2036-এর 12 ভাগশেষ থেকে যাচ্ছে, তার মানে 2036 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই, তাহলে কত হবে, 2024, তার মানে এই সংখ্যাটা 2024, এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাচ্ছে। আবার এই 233 মানে 233 থেকে 233কে ভাগ করলে এই 13 ভাগশেষ থেকে যাচ্ছে, তার মানে 220, তার মানে 220 সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাচ্ছে, বোঝা গেল। তার মানে 2024 আর 2020 এটা সম্পূর্ণরূপে বিভাজ্য, তো এটা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে এর গসাগু বের করলেই আমাদের উত্তর বেড়ে যাবে। বেশ, গসাগু বের করো। প্রথমে কত দিয়ে করব, 2 দিয়ে 1 0 1 2 1 1 0,
এবারে কী দিয়ে করব, আবার আমরা করব 2 দিয়ে, 2 5 10, 0 2 6 12, 2 5 10, 2 5 10 হলো। এবার কত হবে, আবার কি দিয়ে করব দেখো, এটা আবার করব আমরা 11 দিয়ে, 11 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 11 4 44, 6 হলো, 11 6 66, 11 5 55। তাহলে আমাদের গসাগু কত হলো, 2 গুণ 11, মানে 2 2 4, 4 11 44। তার মানে 44 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 120 এবং গোসাগু 10 হলে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সংখ্যা দুটির যোগফল হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, লসাগু 120, গোসাগু 10, গোসাগু 10, তার মানে কি সংখ্যা দুটা কি ধরতে পারি আমরা, ধরে নাও সংখ্যা দুটো এরকম হবে না, গোসাগু যেহেতু 10 তার মানে সংখ্যা দুটো হতে পারে 10a আর 10b, ঠিক কি না, যেখানে এ আর বি পরস্পর মৌলিক। ঠিক, আবার এখানে এরকম হবে না যে গোসাগু 10 লসাগু 120, তার মানে কি সংখ্যা দুটার যদি অনুপাতগুলো এ আর বি হয় তাহলে লসাগু কী হবে, এই 10 গুণ এ গুণ বি সমান সমান 120। 10 গুণ এ গুণ বি সমান সমান 120, 10 দিয়ে কাটো, তার মানে এ গুণ বি সমান সমান কত হবে 12। এবারে এ আর বি হচ্ছে পরস্পর মৌলিক, এ আর বি পরস্পর মৌলিক, তার মানে 12কে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো, 2 গুণ 6 লিখতে পারি, 3 গুণ 4 লিখতে পারি, আর কি লিখতে পারি 1 গুণ 12 লিখতে পারি না। এবারে দেখো 2 গুণ 6 হবে না, কারণ এরা পরস্পর মৌলিক না, 1 গুণ 12 এখানে হবে না, এখানে কত হবে 3 গুণ 4, তার মানে এর ভ্যালু হতে হবে 3, বি এর ভ্যালু হতে হবে 4, অথবা এ এর ভ্যালু 4, বি এর ভ্যালু 3, যেটাই আমরা ধরতে পারি। তার মানে এ আর বি এর ভ্যালু বের হয়ে গেল। এবারে সংখ্যা দুটির যোগফল কত হবে, তার মানে দেখো গোসাগু যদি 10 হয় তার মানে একটা সংখ্যা হবে 10 গুণ 3 মানে 30, আরেকটা সংখ্যা হবে 10 গুণ 4 মানে 40। এবারে সংখ্যা দুটোর যোগফল কত হবে, তার মানে সংখ্যা দুটোর যোগফল হবে তার মানে 70, সংখ্যা দুটোর যোগফল কত হবে, যোগফল হবে 70। বোঝা গেল? তার মানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কী বলেছে, যদি কোনো একটি সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করা হয় হলে ভাগশেষ থাকে 2, তবে এন স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো এসএসসি সিজিএল 2011-তে এই অঙ্কটা এসেছিল। কি বলেছে, কোনো একটা সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করা হয়। আমি তোমাদেরকে সিম্পলি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরে নাও এনকে 5 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ থাকে 2, তার মানে সর্বনিম্ন সংখ্যা একটা যদি আমরা ধরি, যে কোনো একটা সংখ্যা ধরে নাও, তার মানে 7 একটা সংখ্যা, 7টাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 7কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকতেছে, ভাগশেষ থাকতেছে 2, ঠিক আছে। এবারে কি বলেছে, এন স্কোয়ারকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তার মানে 7-এর যদি স্কোয়ার করি কত হবে, 7 7 49। এবারে 49কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে, দেখো ভাগশেষ কত থাকবে, দেখো 5 দিয়ে যদি 49কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 4, 5 9 45 বাজবে 4। তার মানে কি এই যে এটার আছে না, এটার ভাগশেষটারও যদি আমরা স্কোয়ার, যেহেতু স্কোয়ার বলছে ভাগশেষটারও স্কোয়ার করলে 4 আসবে, তার মানে এটাই হবে ভাগশেষ। এটা যেহেতু 5-এর বড় না, 5 থেকে বেশি না, তাই এটাই হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? তার মানে 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী অঙ্কটা কী আছে দেখো, একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 4a3কে অন্য একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দেখো এখানে সংখ্যাটা লেখা নাই, হ্যাঁ এটা টাইপিং মিস্টেক হয়েছে, সংখ্যাটা হবে 984। অন্য একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 984-এর সাথে যোগ করা হলে যোগফল হয় 13b7, যা 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এ আর বি এর মান কত? ঠিক আছে, দেখো খুবই সিম্পল একটা অঙ্ক,
কিন্তু ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, বোঝার মতো অঙ্কটা আছে, কি করে করতে হয়, ইন্টারেস্টিং অঙ্ক। দেখো তার মানে কি বলেছে, এই যে এই 4A3 এর সাথে যোগ করতে হবে কত, 984। এই দুটাকে যোগ করলে কত হয়, যোগ করলে একটা 4 অঙ্কের বিশিষ্ট সংখ্যা হয় কত, 7B31 এরকম, ঠিক আছে, 13B7। এবারে কি বলেছে যে এই যে 13B7 এই যে সংখ্যাটা আছে এটা আবার কি 11 দ্বারা বিভাজ্য, এটা আবার কি 11 দ্বারা বিভাজ্য। তাহলে কি, তাহলে বলছে A প্লাস বি এর মান কত, তার আগে আমাদেরকে A আর B এর মান বের করতে হবে আগে। এবার দেখো বি এর মান আমরা আগে বের করব, কেন, কারণ বলে দিয়েছে যে 13B7 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য মানে কি, এই 7 আর 3 যোগ করলে কত হয় 10, তার মানে এই বি আর 1 এইটা যোগ করলেও আমাদের 10ই হতে হবে, তবেই তো 10 - 10 = 0 আসবে। তার মানে বি এর মান কত, বি এর মান অবশ্যই 9 হতে হবে, বি এর মান অবশ্যই 9 হতে হবে, তবেই তো 9 আর 1 মিলে 10 হবে, না হলে কি 10 হবে, 10 - 10 0 হবে, যেটা 11 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা। তার মানে বি এর মান কত, 9। এবারে বি এর মান যদি 9 হয় তাহলে দেখো এ এর মান কত হতে হবে, 8 আছে এখানে, তার মানে এ এর মান 1 হতে হবে, তবেই তো 8 আর 1 যোগ করে 9 হবে। তার মানে দেখো এ এর মান আমরা পেয়ে গেলাম 1, বি এর মান পেয়ে গেলাম আমরা 9, তার মানে A প্লাস বি সমান সমান কত হবে, A প্লাস বি সমান সমান হয়ে যাবে 10। তার মানে A প্লাস বি এর মান কত, A প্লাস বি এর মান 10। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল, দেখো এটাও এসএসসি সিজিএল 2012-তে এসেছিল, ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু, ঠিক আছে, কিন্তু অঙ্কটা বুঝতে হবে একটু, কী করে আমরা এর মান বের করবো, কী করে আমরা বি এর মান বের করবো, এটাই হচ্ছে অঙ্কটার মানে বোঝার জিনিস। চলো পরবর্তী এবং লাস্ট অঙ্ক কী আছে আজকের ভিডিওর দেখি। দেখো আজকের ভিডিওর শেষ অঙ্কটা কি, খুবই ইন্টারেস্টিং অঙ্ক একটা। n একটি স্বাভাবিক সংখ্যা, সর্ববৃহৎ কোন সংখ্যা দ্বারা n³ - n সর্বদা বিভাজ্য, ঠিক আছে, সর্বদা বিভাজ্য কি হবে, দেখো n একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে দেখো এই n³ - n এটাকে আমরা এভাবে লিখতে পারি না, n³ - n মানে কি n কমন নিয়ে নিলাম, তার মানে কি হবে n² - 1। এবার দেখো এই n² - 1টাকে, এই 1টাকে আমরা 1² লিখতে পারি না, তার মানে n² - 1², তার মানে n ইন্টু আমরা এই n² - 1²কে মানে a² - b² এর ফর্মুলা লাগাতে পারি, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি এই n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 লিখতে পারি না। এবার দেখো এটাকে আমরা আগে পিছিয়ে করে ভালো করে গুছাই লিখতে পারি কিনা, মানে n মাইনাস 1টাকে আগে লিখলাম, তারপরে লিখলাম n, তারপরে লিখলাম আমরা n প্লাস 1। তাহলে দেখো এখানে n এর আমরা যে কোনো মান ধরে নিচ্ছি আমরা n এর মান 4, তার মানে এখানে n মাইনাস 1 আছে, তার মানে এর মান কত হবে 3, তার মানে এখানে n প্লাস 1 আছে, তার মানে এর মান কত হবে 5। এটা তো গুণাকারে আছে না, তো দেখো এটা কিন্তু পরপর 3টা সংখ্যা আছে কি না, পরপর ক্রমিক 3টা সংখ্যা আছে না, তো ক্রমিক 3টা সংখ্যার গুণফল সর্বদা, তোমাদের আমি পার্ট 1এই আমি তোমাদেরকে এটা করাইছিলাম, যে পার্ট 1 এর ভিডিওটাতেই আমি তোমাদেরকে করেছিলাম যে ক্রমিক 3টা সংখ্যার যোগফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়, ক্রমিক 3টা সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে, এখানে আমাদের উত্তর হবে বি 6, বি কত হবে 6, বোঝা গেল, বি কত 6, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।